ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনি আমাদের সাথে থাকছেন এবং সময় দিয়েছেন সেজন্য আপনিও আমাদের কৃতজ্ঞতা জানাবেন। আমি প্রথমেই জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে বলতে চাই যে মান্না ভাই, আমি বরং আপনাকে উদ্ধৃত করে শুরু করি যে 9 ডিসেম্বর মানে আজকে যে প্রথম আলোটা, মানে আমরাও 9 ডিসেম্বরেই আছি এখন, সেখানে আমরা আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন, কোট, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না, সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তু গুণগত রূপান্তর কি হয়েছে? আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায়, আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই 2007 সালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনৈতিক পরিবর্তনের কথা অনেক বলেছেন এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের, মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি বা নানা ধরনের অন্যায় বলি, অত্যাচার বলি, নির্যাতন বলি, সেগুলি আপনারা চলেছে। এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না, যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন। এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই সংস্কারটা হচ্ছে না কেন, বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন, কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার যেটা হচ্ছে বা মানব? থ্যাংক ইউ ভেরি মাচ। মানে অনেকগুলো বছরই তো বলবো পরে আপনার সাথে, এবং আপনার এই অনুষ্ঠান তো একদম নতুন দেখা হলো, আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হলো কি, ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না, আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে। আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না, এখন তো হচ্ছে। আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না, মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যাস সব বদলে ফেললো, সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে। এরকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে, আমি আবার বলি, ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করেই ব্যবহার করি, সেটা হচ্ছে বস্তু বা বিষয়। বস্তু বলতে আপনি ম্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন, বিষয় বলতে আমি সমাজ সহ যা আছে সেগুলো বোঝাতে চাইছি। সেরকম যদি পরিবর্তন হয়, তো একটা আছে, যেমন ধরেন আগে বলা হতো, আমি নিজেও বিশ্বাস করতাম, বিপ্লব মানে একটা উল্লম্ফনের মতো পরিবর্তন হয়ে গেল, যেগুলোকে সোভিয়েত বিপ্লব, চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো। কিন্তু আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলি, অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না, আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে। মানে আমরা সেই যে বনে ছিলাম, কাঁচা মাংস খেতাম, ফলমূল খেয়ে থাকতাম, সেই মানুষ কোথায় আসছি? এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম, এখন আমাদের বসবাসের জীবন ধারণের স্টাইল কিরকম, কত উন্নত হয়েছে। সোসাইটিতে যখন আপনি দেখেন, এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন, তখন এটারও একটা গুণগত রূপান্তরের প্রশ্ন আছে, এবং সেটা হয়ে যাচ্ছে। কিন্তু আমি প্রথম বলছি যে ন্যাচারালি তো হচ্ছে। এই যে আপনি শব্দটা বললেন না, সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত, যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে, কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না। দুটো পার্টি নেই, 3-4টা পার্টি নেই, একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা। মানে কিরকম, যে একটা কনস্টিটিউশন আমি বদলালাম, তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসলাম, এরকম করে বললে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় না। মূল কথা হচ্ছে গুণগত রূপান্তর, আমি এরকম করেই বুঝি। যেমন ধরেন, গত 15 বছরে দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা একদম র্যানস্যাক্ট, এটা কিছুই নেই, একদম সর্বশেষ যা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি, একটা গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক, ভালো নির্বাচন আসুক। এই যে ভালো নির্বাচনটা যদি আসে, তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত 15 বছর ধরে যা চলেছিল, সেটার একটা সংস্কার হয়েছে, সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। সেই অর্থে যদি বলেন, দেন নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এবং কথাটা কেন আসছে, যেহেতু 5 আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে। কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে, বিপ্লব মানে তো আরো বড়। আমি বিপ্লব হয়েছে এরকম বলি না, কারণ যে গুণগত রূপান্তরের প্রশ্নটা আমি আনি, আমি বলি যে বিশাল একটা
উত্থান হয়েছে, বিশাল একটা গণ অভ্যুত্থান বলে সেরকম হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু একটা স্লোগান এসছে। ধরেন আমার পার্টি, আমি বলি যে এটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে, কেউ যে যার যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে। কিন্তু এই আন্দোলন, এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি, পুরানো যা যা ছিল পরিত্যাজ্য, বর্জ্য, যেটা আমাদের জন্য কষ্টদায়ক, পীড়াদায়ক ছিল, যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল, যেটা সাধারণ মানুষের জন্য অপমানকর, মানে নিন্দার হোক, যেটা সাধারণ মানুষের জন্য আপনার অসহ্য এরকম ছিল, সব মধ্যে একটা স্বচ্ছ, আরামপ্রদ, পারযোগ্য, উন্নত রাষ্ট্র গড়ে তুলবো, দেশ গড়ে তুলবো। এটাই হচ্ছে আমরা এখন মানে সংস্কারের এই আধুনিক রূপটা বলবো। মানে একটা বিষয় কি একটু ছোট করে জানতে চাইতে পারি কিনা, সেটা হচ্ছে এরকম, আপনি যেরকম একটি আদর্শ রাষ্ট্রের চাহিদার কথা বা কাঙ্ক্ষার কথা আপনি বলছেন, কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছে, তারা নিজেরা করার ব্যাপারে, মানে এটা আওয়ামী লীগের করতে দেবো না, আমি করবো। মানে খালেদ, এইটা তো ধরেন আপনি প্রশ্ন যদি আমাকে করেন, এটার কি কোনো উত্তর আছে? আওয়ামী লীগ যা যা করেছে সেইটা করার স্বাধীনতার নাম, মানে স্বাধীনতা, ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কারটা কি? দোজ আর অল ব্যাড থিংস, এক কথায় যা যা ছিল বাজে জিনিস, সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কারের কিংবা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না। আর একটা জিনিস আমি আপনাকে বলি, কিছু আছে না, মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই। এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল, এটার মধ্যে একটা মাহাত্ম্য আছে না। শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি, যত লোক বলে আমার ক্ষমতা চাই, আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি, কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায়, এরকম তো আমরা আগে দেখি নাই। এবং খালেদ, ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে। ওই যে আপনি উগান্ডার যুবকরা যেরকম বলছিল না, যে অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই, ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে। রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই, বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সমাবেশ ইত্যাদি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস, প্রয়োজনে জীবন দেবার সাহস, জীবন দিয়ে আমরা জীবন নেব, জীবন কিনবো, জীবন প্রতিষ্ঠা করব, এই রকম কেউ করতে পারে। ওরা যখন করেছে, তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম্য আছে। এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম্য বা তাৎপর্যই বুঝলেন না। মানে ভাই আপনাকে ধন্যবাদ। আমি আপনার এই জায়গা থেকে একটু ব্যারিস্টার রুমেন ফারহানার কাছে যাই, মানে ওটা আমার না বোঝা না, মানে অনেকে যে এইটার ইন্টারপ্রিটেশন এরকম করতেছেন সেইটার জায়গা থেকে আমি একটু বলি। ব্যারিস্টার রুমেন ফারহানা, আসলে আমার কাছে মনে হয় যে 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশের সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন, তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা একজন। 5 আগস্টের আগে তো বটেই, কিন্তু 5 আগস্টের পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন, এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন। তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন। ব্যারিস্টার ফারহানা, এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন। আর মান্না ভাই যেটা বললেন যে আসলে তো বড় বড় রাজনৈতিক দলরা, মানে এটা তো আসলে বিএনপির নামে আসে, যেটা করে দেখাতে পারে নাই, ওরা মৃত্যু দিয়ে রক্ত দিয়ে এটা করে দেখিয়েছে। এখন যে আমরা অনেকে এসে বলছি যে এটার ভাগও আমাদের চাই, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, সেইটাও বা আপনি কিভাবে দেখেন? সংস্কারটা আপনার কাছে আসলে কি, কোনটা দেখলে আপনি বুঝবেন? মান্না ভাই খুব চমৎকার তার জায়গা থেকে বলেছেন যে কি হলে তিনি এটি বুঝবেন যে এদিকে আগাচ্ছে। আপনার কাছে আমরা একটু শুনতে চাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই। আমি মনে করি যে 5ই অগস্ট এবং এর আগের 1 মাস পুরো দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ একটা বড় ধাক্কার মধ্যে দিয়ে গেছে। এমন একটা অভ্যুত্থান যেটা হয়তো আর ঠিক অভ্যুত্থানটি হবার 1 সপ্তাহ আগেও কেউ চিন্তা করতে পারে নাই
এবং মোটামুটি সকল রাজনৈতিক দল সহ দেশের মানুষও এক প্রকার মেনে নিয়েছিল যে 2028 সাল পর্যন্ত অ্যাটলিস্ট চোখ বন্ধ করে আওয়ামী লীগ থাকবে, এবং তারপরেও আরো 5 বছর থেকে সেটা সেই 41 পর্যন্ত গড়াবে কিনা সেটা নিয়ে নানান তর্ক বিতর্ক বা কিছু কথাবার্তা হয়তো সমাজে বা রাজনীতির মাঠে চালু ছিল, কিন্তু অ্যাটলিস্ট 28 পর্যন্ত মোটা দাগে সকলেই হাসিনাকে মেনে নিয়েছিল। কিন্তু এর মধ্যে যে হঠাৎ করে এমন একটি ধাক্কা আসবে, সেটা আজকে বুকে হাত দিয়ে সকলে যদি যার যার কাছে নিজের সৎ থেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে, আমার মনে হয় তারা তাদের উত্তরটি পেয়ে যাবে। আর যে কথাটি আপনি বলছেন যে খুব বেশি বোধহয় আর পার্টিজান থাকা যাচ্ছে না, খুব বেশি বোধহয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না, তার কারণ সম্ভবত এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে। ধরুন আমি যদি একজন ব্যক্তিগত রাজনীতিবিদের বা একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এবং একজন আইনজীবী মানবাধিকার কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি, আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন, কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন, কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এই 2000 মানুষ রক্ত দেয়নি। আবু সাইদ একেবারে নির্ভীক চিত্তে একটা গুলি, তারপরে আরেকটা গুলি, এবং ধীরে ধীরে তার মাটিতে বসে পড়া, এই বিষয়গুলো আসলে না এক পাল মানুষের বদলে আরেকটা পাল মানুষের বসে যাবার জন্য হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার জগতে যে বিরাট একটি ধাক্কা লেগেছে, এই ধাক্কাটি আসলে সকলেরই কম বেশি লেগেছে, কিন্তু এটার স্থায়িত্ব বা এটার ইম্প্যাক্ট এক একজনের জীবনে এক এক রকম হবে। ধরুন আমার কাছে মনে হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন, বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচনের ধারাবাহিকতা থাকতো তাহলে কি হতো? তাহলে 2014 সালে হাইলি লাইকলি বিএনপি সরকার গঠন করত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিরোধী দলে বসতো। 18তে গিয়ে হয়তো আবার তারা ক্ষমতায় যেত, 24-এ হয়তো আবার অন্য আরেকটি দল বিএনপি হয়তো ক্ষমতায় আসতো, এভাবে একটা পালা বদলের মধ্যে দিয়ে যেত। এবং পালা বদলের মধ্যে দিয়ে গেলে যে বিষয়টি হতো খালেদ, আমার কাছে মনে হয় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো যেগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয়েছে 15 বছরে, সেই প্রতিষ্ঠানগুলোকে এভাবে হয়তো ভেঙে ফেলা যেত না। আজকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদের খতিব থেকে শুরু করে একেবারে পাড়ার স্কুলের হেডমাস্টার পর্যন্ত পালিয়ে যে প্রাণ বাঁচাচ্ছেন, কারণ সোশ্যাল টেক্সচারটা পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সকলকেই এক দলের সদস্য হয়ে যেতে হচ্ছে, এই অবস্থাতে বাংলাদেশ যেত না। একটা পাওয়ারের তো একটা ব্যালেন্স থাকে, ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল। ভার্টিক্যালটা হয় রাষ্ট্র, হরাইজন্টালটা হয় সমাজ। কিন্তু আমাদের এই সমাজের টেক্সচারটাকে, সমাজের বুননটাকে খুবই সিস্টেম্যাটিক্যালি হত্যা করা হয়েছে, এবং হত্যা করা হয়েছে খুবই একটা পারপাসফুলি, একটা মানে লক্ষ্যকে সামনে রেখে। লক্ষ্যটা হচ্ছে আমাকে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এইরকম ভুল যদি পরবর্তীতে কোনো রাজনৈতিক গোষ্ঠী এই ভুলটি করবার ন্যূনতম চেষ্টা করে, এই দেশের মানুষ কিন্তু মরতে শিখেছে এবং ওরা কিন্তু একটা ভীতির মধ্যে ছিল। হ্যাঁ, 15 বছর লিখতে ভয় পায়, বলতে ভয় পায়, নিজেকে এক্সপ্রেস করতে ভয় পায়, ইচ্ছা করে একটা পালের মধ্যে লুকিয়ে থাকে, সেই জায়গা থেকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন, আপনার মনে কি এই শঙ্কাটা রয়ে গেছে, যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ, আপনার মধ্যে কি এই শঙ্কা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে, যেইটা মানে যেই আশঙ্কা মান্না ভাইয়েরও আছে, সেই আশঙ্কা কি আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয়? দেখুন, বিএনপি 17 বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে। এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজগুলো পাই, সেই মেসেজগুলো খুব সুখকর নয়, এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপির চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন, তাই না? তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা কর্মীদের সতর্ক করছেন। এখানে দুটো তিনটা বিষয় হতে পারে, যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূলে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন, মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছে। একটা সেকেন্ড বেশি ফারানা, আপনি যখন এই কথা বলছেন, আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাতো, এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা?
ইন্টারেস্টিং, আমি ঠিক এই কথাটাই জি বলছিলাম, জি তাই না জি খালেদ জি ভাই? জি হ্যাঁ, তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল, লোয়ার টায়ার, মিড টায়ার এন্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না? গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না? কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম, তাই না? যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ, স্থগিত পদ আবার ফিরে এসছে, কিংবা বিরাট অভিষেকও হয়েছে দলে। তো এগুলো কি আসলে একটা বার্তা পৌঁছায় যে আসলে খুব বেশি কিছু হবে না, এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে, পরে আবার যেই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর? তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে একটু কিছু টোল আছে ডেফিনেটলি, তাই না? সো ফর এক্সাম্পল, সেই টোলটা কি হতে পারে? আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি। সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না, মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না। হ্যাঁ। কিন্তু দেখুন, একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া, আমার এমপি না হওয়া, কিংবা আমার মতন আর 10 জন যদি কারো সাহস, আমি জানি না, 15 বছর আমি সাহস দেখি নাই, আগামী 10 বছর আমি সাহস দেখবো কিনা খালেদ, আই এম ভেরি সরি। আমি না খুব বেরিসা ফারানা, দুঃখিত, আমাকে এটা বলতে না না হচ্ছে। বেরিসা ফারানা, আপনাকে আপনাকে একটু থামাই এ পর্যায়ে। আমি শুধু প্রশ্নটা করে রাখি, সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন, সংসদের মধ্যে, সংসদের বাইরে, কিন্তু যারাই বিগত 3 সংসদ নির্বাচন অংশ নিয়েছেন, সংসদে গিয়েছিলেন, তাদের ভালোভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত 3টি নির্বাচনের সমালোচনা করলে একই সঙ্গে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে। আমাদের দুটি প্রশ্ন, যে আপনি আসলে অন্য কোনো রাজনৈতিক দলে, বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে, সেখানে আপনি যাবেন কিনা, এক। আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে, সেটির ক্ষেত্রে না, আমি আপনার। সেটা বলছি না। না, জি খালেদ, আমি একটু ক্লিয়ার করি, জি না হলে না জি খুব একটা জি হেজি হয়ে থাকে। মানে আমি বলছি, এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয়। রাইট, আমি পাবো না বা পাবো কোনোটাই বলছি না, এই ঝুঁকি তৈরি হয়। ঝুঁকি এখন দেন। এই ঝুঁকি নেওয়ার দেশের স্বার্থে, হ্যাঁ, দেশের কল্যাণ, এবং যে ধরেন একগুচ্ছ মানুষ, কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তো ওই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি, সাহসী ভূমিকায় দেখেছি। এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন? একটি নমিনেশনের জন্য কিংবা একটি মন্ত্রিত্বের জন্য করে কম্প্রোমাইজ করবেন? আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই। ওকে, আমরা ওই প্রশ্নটা, মানে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যাবেন কিনা তারা রাজনৈতিক দল করলে, সেই প্রশ্নটাতে আমরা একটু পরে আসবো। আমি আবারও আপনাদের দর্শকদের, মানে আপনার এই পজিশনের অনুবাদ দর্শকদের কারো কারো কাছে কি, সেটি একটু আপনাকে শোনাই, শুনে আপনি একটু মান্নান ভাইয়ের কাছে যাই। মাহফুজ আহমেদ, তিনি ইংরেজিতে বলছেন, দি লেডি ইজ হিপোক্রিটিক্যাল, শি ডাজন্ট প্রেফার আওয়ামী লীগ বাট শি হ্যাজ সফট কর্নার ফর স্টুডেন্ট উইং অফ আওয়ামী লীগ। যাই হোক, এটা আপনাকে দেখে কেন মনে হলো সেটা আমি জানি না, সেটা তার অনুবাদ। আমি একটু মান্না ভাইয়ের কাছে আসি, যে মান্না ভাই, আপনার মনে আছে যে কয়েক বছর আগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সাথে একটি টেলিফোন সংলাপ সরকার ফাঁস করে, শুধু ফাঁস করে থেমে থাকেনি, এর কারণে আপনাকে জেলেও নেওয়া হয়েছিল, জেল খাটতে হয়েছিল। সেই আলোচনায় ক্যাম্পাসে ছাত্রলীগের ক্ষমতা খর্ব করা, আন্দোলনে ছাত্রদের আত্মত্যাগ, এমন সব বিষয় ছিল। 24 সালে এসে আমরা দেখলাম ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করা, আবু সাইদ মুগ্ধের মতো ছাত্রদের আত্মত্যাগের কারণেই সরকারের পতন হয়েছে। 24-এর মতো একটা আন্দোলন প্রয়োজন, সেটাকে আপনি 2015 সালেই আপনি বুঝতে পেরেছিলেন কিনা, এবং সেইটা নিয়ে আপনার মধ্যে একটা তোলপাড় চলছিল কিনা? মান্না ভাই, ওই রকম করে বলা ঠিক হবে না। হয় কি, ধরেন আপনি একটা সুযোগ বুঝেই নিজেকে জাহির করার জন্য কথাবার্তা বলতে থাকলেন, এগুলো আলটিমেটলি লোকজনের চোখে ধরা পড়ে। আমি ওসব কাজ করি না। আর এই হিপোক্রেসি জিনিসটা এমন নয় যে সরি, আপনি খুব চালাক, আপনি এমন করে হিপোক্রেসি করবেন যে কেউ বুঝবে না, এরকম হয় না, শেষ পর্যন্ত ধরা পড়েই। এইটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে আপনি যখন লড়াই করবেন, যার সাথে লড়াই করছেন সে যদি ট্রিগার হ্যাপি হয়, সে যদি ব্লাড থার্স্টি হয়, তাইলে কি হবে? আপনাকে রক্ত দিতে হবে, আপনাকে গুলি খেতে হবে। আপনি যদি সেটা রাজি না হন, তাহলে আপনি আন্দোলন থেকে রিটায়ার করতে হবে আপনাকে। আমি এইটুকু বলেছি। কিন্তু ধরেন একটা পর্যায়ে এসে এটা খুবই স্পষ্ট হয়েছে যে এই সরকার এমনি এমনি যাবে না, এবং তার জন্য রক্ত দিতে হবে, তার জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে, অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে। কষ্ট তো আমরা সহ্য করছি না, কিন্তু এইরকম করে অকাতরে জীবন দিতে হবে, এই ব্যাপারটা আমরা বুঝি নাই। এটা যদি আমাকে বলেন যে আমি কি এটা ইভেন ধরেন জুলাই শুরুতেও বুঝেছিলাম, তা বুঝি নাই। কারণ কি, মানে নিজের বিবেকের মধ্যে এটা কল্পনাতে আসতে পারেন না, কল্পনাতে আসতে পারে যে এইরকম করে কেউ মানে নৃশংস হতে পারে, এরকম করে কেউ হৃদয়হীন হতে পারে। এইটা আমার বিবেচনার মধ্যে আসেনি। যদি আমি খুব অনেস্টলি বলি,
আমি কয়েকটা বক্তৃতায় বলেছি শেখ হাসিনা শি হ্যাজ আ কি বলবো মেটালিক হার্ট, ওইটা একটা জেনুইন হিউম্যান হার্টটা যদি হতো তাহলে এই যে মায়ের কান্না ইত্যাদিতে এত দেখে উনি এগুলো নিশ্চয়ই বিচলিত হতেন বা ঘুরে দাঁড়াতেন বা ঘুরে যেতেন, করেননি তো। সেই কারণে শেষের দিকে যেটা হবে সেটার পক্ষে আমি একটা কথা বলি। ধরেন এই যে একটা খুব ঐতিহাসিক ঘটনা, একটু ছোট্ট একটা জোকের মতো করি, বাংলাদেশের ঐতিহাসিক জায়গা কি জানেন? বিশাল আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পথের পর বিরোধী দলের নেতা পলায়ন, পুরো পার্টি পলায়ন করেছে, এই হ্যাঁ, উদাহরণ আছে। হ্যাঁ, আবার সাম্প্রতিক উদাহরণটা হয়েছে এরকম যে বিশাল বিশাল গণঅভ্যুত্থানে সরকারের পতনের পরে যে মূল বিরোধী রাজনৈতিক দল তারা সাইড লাইনে আছে, তারা কিন্তু সামনে নাই, আন্দোলনের পতাকা তাদের হাতে নাই। এই যে এই ঘটনাটা ঘটলো, এটা কেন? এটা না বোঝার কারণে। 28 অক্টোবরের আগে যখন আমাদের লিয়াজো কমিটি বসছে তখন কি প্রোগ্রাম করব আমরা, এই আলোচনা হয়েছে। আমি খুব স্ট্রেট বলেছি যে আমাদের নিজেদের কিন্তু এটা রেডি থাকতে হবে যে এরকম পরিস্থিতি হতে পারে। Right. কারণ তারা তো ঘোষণা দিয়েছে যে তারা এগুলো করতে দেবে না, সমাবেশ করতে কিছু করতে দেবে না। তখন মানে আমি ঠিক নাম বলে কাউকে ইমপ্লিকেট করতে চাচ্ছি না, কিন্তু তারপর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ভাই কত লোক মারা যাবে। আই সেড ইউ হ্যাভ নাথিং টু ডু, কি করবেন আপনি? জীবন যদি যায় তো যাবে। আপনার যদি মনে থাকে যে তাহলে আমি আপনাকে বলি যে আপনি আমার যে ক্যাসেটের কথাটা বললেন না খোকাবের সঙ্গে, জি। ওটা নিয়ে দেখতে পারেন। উনি জিজ্ঞেস করেছেন ওই যে আমি যখন বলছি ইউনিভার্সিটি থেকে এটা করতে বেরোচ্ছে, তাহলে তো ওখানে রক্ত ঝরবে, গুলি হবে, লাশ পড়বে, তো মানুষ না লাশ না রক্ত ঝরবে, মানুষ পড়বে তো। হ্যাঁ। আমি বলেছি যে আপনার কিছু করার নেই, আপনাকে করতে হবে, আমি তো পারছি না, Right. তারা যদি পারে আবার তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ঠিক এই কথা আমি বলছি যে আলটিমেটলি এইটা বোঝা গেছে আপনাকে চ্যালেঞ্জটা নিতে হবে, আপনাকে পাঞ্জা লড়তে হবে, বলতে হবে আইদার ইউ অর মি, এখানে আর মাঝামাঝি কোনো জায়গা নেই। মানে ভাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আমার প্রশ্নটা আমি একটু পরে করি, আপনি যদি চট করে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন যে হাইকোর্টের একটা অর্ডারে বলা হয়েছে যে জয় বাংলা বলার এখন আর কোনো বাধ্যবাধকতা নেই, যেটা সরকার বাধ্য করেছিল যে জয় বাংলাই হচ্ছে একটা স্লোগান। হাইকোর্ট অর্ডারটা আমি যেরকম বুঝেছি যে এটার বাধ্যবাধকতা নেই, যার ইচ্ছা সে দিবে, যার ইচ্ছা সে দিবে না, ব্যাপারটা এরকমই মনে হচ্ছে। আপনি এটাকে কিভাবে দেখেন যে এটা নিয়ে আসলে লোকজন আপনাকে প্রশ্ন করছেন? মানে প্রথম কথা হচ্ছে ধরেন না কেউ আমাকে প্রশ্ন করে দেশে ওই জয় বাংলা না না না, আমাদের এখানে যখন তারা মানে জি। যুক্ত হচ্ছে তারা আচ্ছা। প্রশ্ন করছে। হ্যাঁ, তো আমি বলছি যে ধরেন এইসব কথার বা এগুলো অর্ডারের বা রায়ের যে লিগ্যাল ইমপ্লিকেশন, এটা আমি বলতে চাই না, বিকজ আমি ওটা বুঝি কম। কিন্তু আমি অলওয়েজ এই ধরনের অর্ডার পলিটিক্যাল মিনিংটা বুঝতে চাই। পলিটিক্যাল মিনিং যদি বলেন তাহলে কোনো সময়ের জন্যই কোনো স্লোগান আমার জন্য বাধ্যবাধকতা হতে পারে না। ওকে, এখন ধরেন জাতি রাজি হলো, তারপরেও কোর্ট রাইজের সবাই মেনে নিল, কিন্তু আমার কাছে সেই স্লোগানটা পছন্দ নাও হতে পারে, আপনি তো আমার জোর করে চাপিয়ে দিতে পারেন না। ডেমোক্রেসি এরকম নয় যে ইট ইজ জাস্ট দ্য রুল অফ মেজরিটি, তার ওপিনিয়ন যাতে বলে তার ভিত্তিতে হয়। ইট ইজ অলসো রাইট ফর দি মাইনরিটি টু এক্সপ্রেস, যে তারা যাতে তাদের কথা বলতে পারে, তারা বলবে যে আমি ঠিক পরে করছি না। ওকে, ফেয়ার এনাফ। আমি আপনাকে যে প্রশ্নটি করতে চেয়েছিলাম যে আপনি বলেছেন যে মানে বাংলাদেশে অনেক ফানি জিনিস হয়েছে, যে বিরোধী দলের নেতাকে আসলে আত্মগোপন করতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে, যেটা মানে যেটা আসলেই ফানি, মানে যতবার আমার মনে হয় ততবারই আমার কাছে হাসি পায়। আপনি বলেছেন যে এত বড় একটা আন্দোলনের পরে প্রধান বিরোধী দলের হাতেই আসলে আন্দোলনের পতাকা নাই, সেটাও একটা মনে রাখার মতো বিষয়। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে খুব মনে হয় যে শেখ হাসিনা, যিনি কারো কথা চিন্তা না করে কাউকে কোনো কিছু না জানিয়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এখন আবার তিনি বলছেন তাকে আসলে পালাতে বাধ্য করা হয়েছিল, এবং তিনি বক্তৃতা দিচ্ছেন, সেই বক্তৃতা নিয়ে তার নেতা কর্মীরা আবার মানে এটা নিয়ে উৎফুল্ল হচ্ছেন। এই ব্যাপারটাকে আপনি আসলে রাজনৈতিকভাবে কিভাবে বিশ্লেষণ করেন? মানে আমি আওয়ামী লীগ করলে তো আমি মানে তার উপরে এতই রাগ করে থাকতাম বা এতই আমি মনে কষ্ট পাইতাম, এইটা এইরকম কেন? মানে এটা আমি একটু মান্না ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো। আমি একটু বেরেসা ফারানা থেকে আসি, একটু আপনি এটা একটু মানে আপনি একটু মানে আগে প্রশ্নটা করে রাখলাম যে বেরেসা ফারানা, আমি আসলে প্রশ্ন করেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আপনি আসলে যুক্ত হবেন কিনা, এটা হবেন কিনা, জয় বাংলা নিয়ে আসলে আপনার মতামত আমরা একটু শুনে নিতে চাই, যেহেতু প্রশ্নটা উঠেছেই। আপনি একটু বলবেন যে হাইকোর্ট বলেছে যে এটার না, আমি আসলে কোনো দলে যাওয়ার কথা কল্পনাও করছি না, এটা আমার কোনো চিন্তার মধ্যেও নাই। আর দ্বিতীয় যে প্রশ্নটি জয় বাংলা স্লোগান, দেখুন পুরাটাই তো পলিটিসাইজ হওয়া। এই যে আপনি না আলাদা আলাদা ভাবে কোনো প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন না। আপনি যখন সকল কিছুকে একত্র করবেন একটি বিশেষ লক্ষ্যে, তখন আপনি পিসমিল বেসিস, আচ্ছা জুডিশিয়ারিটা ঠিক রাখি, কিংবা আচ্ছা থাক আমি প্রশাসনটাকে ঠিক রাখি, ইট ইজ ইম্পসিবল খালেদ ভাই। সেই কারণেই যেটা হয়েছে, জুডিশিয়ারির প্রতিটি নিয়োগ,
প্রতিটি পদোন্নতি, অ্যাপেলেট ডিভিশনে যাওয়া, অ্যাপেলেট ডিভিশন থেকে কে চিফ জাস্টিস হবেন সেটা নির্ণয় করা, এই সকল কিছুই আসলে রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছে। এবং আপনি চিন্তা করে দেখেন, এই যে আবারও সেই ইতিহাস টানতে হয়, স্বাধীনতার 54 বছর খালেদ ভাই, হ্যাঁ, আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই। এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয়, রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু ব্যারিস্টার ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কে এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য, লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এইটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেব যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই, অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। ব্যারিস্টার ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল, বিএনপি ইনক্লুডেড, এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people। আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের, কতটুকু সচেতন হবে, কত সময় নিয়ে হবে, এটা তাদের উপর। আমার বেশি ফারহানা, আমি একটু আসি আপনার কাছে, আমি মান্নাভাইকে যেতে চাই। মান্না ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে, আপনি আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি কি, আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারহানা করেছেন, আচ্ছা শিওর, তাহলে আপনি একটু বলেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেইটা সমর্থন করে শতকরা 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটি স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মান্না ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মান্না ভাই, আপনি বলতেছিলেন। জি, বিষয়টা বলে রাখবে, যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবে, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না, প্লিজ প্লিজ, মানে অনধিকার চর্চা করবো তো বলছি। ধরেন ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনের কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কারণ আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে আছি এখনো, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য, আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদেরের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি, মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না, মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা, সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল খানকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করছে করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্ন আসি, একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, যার লোকজনের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন, এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ। যে কোনো ডেভেলপ জিনিসই কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে, ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কে কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে? তার জন্য বেহেশত থেকে ফেলে দিল পৃথিবীর মধ্যে, করলো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমার দিক থেকে চলে আসতে পারি, বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার সাথে বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে, কোন মান নিয়ে তারা আছেন, আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় কান্ত কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন, তার সাথে আছেন স্যার। এখনো রুমেন এখানে আছে, তার আমি মনে করি সে বাইন্ড করে কিছু নেই। বিএনপির অনেক এরকম বলে বিভিন্ন ব্যাপারে, দল করেন কেন এটা? তো কি করবো আমি? সেই ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না। এই জায়গাটা আপনি কোনো কিছু দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে, তারা মনে করে, আচ্ছা কথার কথা ধরেন না মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি, অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো, তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? না আলাদা করতে পারবেন না, তো আলাদা করতে পারবেন না। এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব, আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আমার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি কই? আমার পার্টির নাম কি? ডাব বই, এই নাম তো শুনি যাই। হ্যাঁ, তো ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিই, আপনি যদি জেতেন,
আপনি তো সরকার করতে পারবেন না, তাহলে আপনি আবার কাজ করবেন কেমনে? তার মানে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে, না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করে আবার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্যে ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইট ইজ এ রুল অফ দি পার্টি। ওই পার্টি না করতে বলে তো হবে না। আমি মাহমুদ মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি নেই, আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনুসের মতো চান্স পাবো, ডক্টর ইউনুস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারেনি। তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয় তাহলে দলের নেত্রী যিনি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই, তো সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে না দলটা থাক, কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করার কথা জানেন। আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি। আপনি আমি মনে করি তাই। তারপর ধরেন এই যে একটা উদাহরণ আছে, যেরকম ফ্রান্সে বাঁকো তো 4 নম্বর পার্টি ছিল, সে জিতলো কিভাবে? আমাদের দেশে এরকম হতে পারে। আমি প্রায় বলি বক্তৃতায়, আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না। আর সিংহ বনের রাজা হাতি নয়, যদিও হাতি প্রাণী হিসেবে বড়। এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে, মানুষের চয়েসটাই শেষ কথা। তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে। ওই যে রুমিন বলছে না, যেটা হয়তো 20-25 বছর লাগবে, আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না, কিন্তু মানুষের সময় লাগবে। কিন্তু আমার কাছে খুবই বিস্ময়কর, আমি মনে করি আপনি খেয়াল করেছেন, অ্যাগেইন এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি, বিএনপি হলো সবচেয়ে জনপ্রিয় দল, কিন্তু এই বিএনপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহৃত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে, বলেছে রক্তের দাগি করে কিভাবে নির্বাচন। কিন্তু মানা ভাই, আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্তই নিতে পারতেছেন। আপনি যদি অর্থনীতির সূচকগুলি দেখেন, বলতেছে যে আমলারা, আপনি কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না, এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন ছিল, তার জবাবটা আমি দেবো। আমি যতখানি পারি ততখানি বলবো, তাদেরকে এই কথাটা বলিনি। আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে, তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা জামাত, কিন্তু কাছাকাছি মানে কি, বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হলো 10। জামাতের এত শক্তি নাই মনে হয় মান্না ভাই, আমার মনে হয়। কথার কথা বললাম, 80 আর 10 বলছি তো, এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই না। কিন্তু মানা ভাই, আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 সুমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়। এটা হবে মানে এখন যদি ওরকম করে বলেন তাহলে আমি আমার নিজের কথা বলতে, আমি তো বিকল্প করবার জন্যই আজকে 13-14 বছর ধরে চেষ্টা করছি, আমি বিকল্প হতে পারিনি, কিন্তু মানুষের কাছে আমি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল একটা অল্টারনেটিভ আমি মনে করি। আমার দল হয়নি, ওকে, আমিও দল যদি হতো তো হয়ে যেত। আমরা একটা প্রশ্ন মানা ভাই আপনার কাছে কিছু শোনার বাকি, কিন্তু আমরা একটা প্রশ্ন আসলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে করতে চাই, যেটা আবার আপনার কাছে আমরা আপনি লাস্ট প্রশ্ন যেটা করেছেন তার জবাব আমি বলি, তারপরে জি বলেন প্লিজ বলেন। প্রশ্নটা কি করেছেন আবার বলেন? বলেছিলেন যে গভর্নমেন্ট পারছে না পুরোটা, কি একটা প্রশ্ন? রাইট, হ্যাঁ, গভর্নমেন্ট তো আসলে কোনো জায়গা থেকেই আমরা মানে যেটাকে কাজ করা বলে, মানে আমি তো বলতে চাই যে গভর্নমেন্টের এই মুহূর্তে ইলেকশন দেওয়া উচিত। এই মুহূর্তে বিএনপি কে আপনি যেটা বলেছেন যে আপনি ওই যে
পার্সেন্টেজ দেখিয়ে বললেন না। ও পার্সেন্টেজ থেকে এই যে নির্বাচনের আগে যে সংস্কার করা হবে, ডক্টর ইউনূস এই মন্তব্য করছেন, অন্তর্বর্তী সরকারের মানে অবস্থান সমর্থন করেন কিনা এইটা আমরা প্রশ্ন করেছিলাম দর্শকদের। এক দিনের মধ্যে সেই দর্শকরা 1,45,000 ভোট দিয়েছেন, শতকরা 83% মনে করেন যে সংস্কার করতে পারা উচিত। শুনেছি। আমি আপনাকে বলি, এটা আমি এবারে ব্যক্তিগতভাবে উপদেষ্টাকে বলেছিলাম, আর কাউকে ওপেনলি বলবো তা মনে করিনি, কিন্তু আপনার প্রসঙ্গ আসতে পারে আমি বলে ফেলছি সেটা। আমি তাকে বললাম যে ভাই, আপনাদের আসলে কিন্তু আমি পছন্দ করি না, কিন্তু এই কথা আমি আবার কাউকে বলিও না। মানে এটা বলি যদি, তাহলে এটা আওয়ামী লীগের কাছে চলে যায়, এই জন্য বলছি না। এইখানে একটা সমস্যা হয়েছে। আমি ওই যে বললাম, আপনি একটা প্রথম উদ্ধৃতি দিয়ে বললেন না যে আমি বলেছি যে না এটা ইয়া হয় না, এর আগে আরেকদিন আরেকটা ইয়েতে বলেছিল, আমাকে জিজ্ঞেস করেছে যে কত পার্সেন্ট কাজ করেছে, আমি ম্যাক্সিমাম হলে 40% হবে, এর বেশি করতে পারিনি। এখন হলো ধরেন ইলেকশন করবার জন্য যে মিনিমাম দরকার, একটা জনবান্ধব পুলিশ, অন্তত ডেমোক্রেসি, ভোট হোক এরকম একটা চাই মতো পুলিশ, সেটা ব্যুরোক্রেসি, সেটা ইলেকশন কমিশন, কিচ্ছু নাই। কিন্তু যে 1,94,000 যাই ভোট দিয়েছে, এরা সবাই এই বিষয়গুলো খতিয়ে দেখে। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা ছোট মুখে বড় কথা বলি, এইটা এই সরকার 4 মাসে পারে নাই, এটা 14 মাসেও পারবে না। এই পুলিশ এমনই থাকবে, নির্বাচন কমিশন এমনই থাকবে, এটা আমার নিজেরও এখন মনে হয়, আবার এখনো মনে হয়। সেই জন্যই আমি যে মানুষ জোটের মধ্যে ফাইট করেছি, ম্যাক্সিমাম টাইম দিতে হবে ইন্টারিম গভর্নমেন্টকে, যাতে তারা সংস্কার করে আছে। সেই আমি এখন বলছি 1.5 বছর 2 বছরের মধ্যে কমপ্লিট করে ভোট দেওয়া উচিত, না হলে বেশি দিন থেকে গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাবে, তখন একটা বিতিকিচ্ছির কাণ্ড হয়ে যাবে। করাই উচিত অলরেডি, সেটা হয়েছে। মান্না ভাই ধন্যবাদ আপনাকে। আমি একটু বেরিসা ফারহানাকে যে প্রশ্নটা করতে চাই, সেটা বেরিসা ফারহানাকে শুনে আমি একটু মান্না ভাইকে একই প্রশ্নের প্রেক্ষিতে শুনতে চাই, যে ঘটনাটা একটু পুরনো। সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে। আমরা এটা দেখেছি, জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ ও বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না। খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী, তারা যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে, সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন। প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত? আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই, এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই। যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম, আপনাদের পার্সপেক্টিভ একটু শুনতে চাই। বেরিসা ফারহানা, আমি কি আগের আলোচনা থেকে প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ। আচ্ছা, দেখুন, বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম, তাতে পার্লামেন্টারিয়ান কারা হবেন বা পার্লামেন্টারিয়ানদের কাজটাকে, একজন সংসদ সদস্যের কাজ কি, এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না। তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ, কালভার্ট, রোড নির্মাণ করা, এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের একেবারে সাথের লোক হতে হবে, তাহলেই তার পক্ষে সহজ হবে এই প্রকল্পগুলো পাশ করিয়ে নিয়ে আসা। এবং যারা সংসদ সদস্য হন, তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো এই ব্রিজ, রোড, কালভার্ট নির্মাণ করা, এবং এই নির্মাণ থেকে 10%, 15%, 20% তাদের পকেটে নেওয়া। এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন, হ্যাঁ, জেন্টলম্যান এগ্রিমেন্ট। কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয়। একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা, একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা, একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। দেখুন, সংসদের 70 অনুচ্ছেদ সংবিধানের, আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি, আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। আপনি কি 54 বছরে দলের সমালোচনা করে কোন সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন? না। কিন্তু বেরিসা ফারহানা, আপনারা তো সংসদের বাইরে ছিলেন 15 বছর, আপনাদের তো 70 অনুচ্ছেদ ছিল না। আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন? আপনি পল্টন ময়দানে তো 70 অনুচ্ছেদ নাই। আমরা পল্টন ময়দানে বক্তৃতা দেই নাই। আমরা এতই মাইরের উপরে ছিলাম, আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি, যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে, আর যাকে আনা হতো আমার সাথে, সে ওই মারকে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না। আপনি বলেন তো, সাংবাদিক হিসেবে খালেদ মহিউদ্দিন, গত 15 বছরে, হ্যাঁ, যদি 2 দল নিয়ে এসে বসছেন, কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন খালেদ ভাই? ছিল না, ওই পরিবেশ ছিল না, এটা বইলা তো লাভ নাই। তো এখনই বা কত গঠনমূলক আলোচনা হয়, এই প্রশ্নও তো আমি বলতে পারি। আমি তো তবু কিছু কথা বলি ভাই, হ্যাঁ, এর বাইরে তো আমি আর কাউরে কোনো কথাও বলতে শুনি না।
এই অভ্যুত্থানটা হয়েছে এক পালের জায়গায় আরেক, বিষয়টা তো তা না রে ভাই। রাইট, ব্যারিস্টার ফারহানা, আপনি যদি ওইটা একটু বলতেন যে শেখ হাসিনা যে অডিওতে বক্তব্য দিতেছেন প্রবাসী বিভিন্ন জায়গায়, হ্যাঁ, ওইটা দিয়ে আচ্ছা, যদি একটু মন্তব্য করতেন। জি, ওইটা নিয়ে আমার মন্তব্য খুব পরিষ্কার। আমরা শুরুতেই শুনলাম যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। পালাতে দিল কারা? এক, কেন তাকে, আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে, সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি। কারণ তিনি তো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে 2000 হত্যাকাণ্ড, 25,000 মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় 1,500-2,000 মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত, তাই না? দুর্নীতি টুর্নীতি সরিয়ে রাখি। দুই হলো 800 সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা তাদের হেফাজতে ছিল। সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না। তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা জানি না। আচ্ছা, আমরা অল্প কিছু লোককে বিচারের আওতায় আনতে দেখলাম, এবং ফর এক্সাম্পল সালমান এফ রহমানের বিরুদ্ধে খুনের মামলা। আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন, তাদের বিরুদ্ধে আপনি 302-তে গেলেন। মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন। এতে হয় কি, মামলার মেরিট কমে যায়, জনগণের বিশ্বাস কমে যায়, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মানুষ মনে করে ও ওরা তো এখন পাওয়ারে নাই, এখন সব ওদের বিরুদ্ধে ঢালাও মামলা হবে। আবার যখন ওরা পাওয়ারে আসবে তখন এগুলো সব ঢালাও মামলা হিসেবে বাতিল হয়ে যাবে। এবং কালচারের মধ্যে আমরা চলতেছি। এবং এখন তো ন্যারেটিভ আরো পাল্টে গেছে যে শেখ হাসিনা আসলে বিদেশে পালায়ে যান নাই, জানো নাই, তাকে জোর করে তাকে একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে জোর করে তাকে মানে বাইর করে দেওয়া হয়েছে, যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি যদি চাইতেন তার গায়ে স্পর্শ করার আগে এসএসএফ এর অনেক জায়গাগুলি পার হয়ে অনেকগুলিটা হইতে তিনি পালায়ে গেছেন, সেইটাই ঠিক। বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে। আমরা একটু মান্নাবের কাছ থেকে একটু জানতে চাইবো। আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন, এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলি কি করেছে। আমি এটা জয় বলতে চাই, কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না। আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আধমরা বা কোমায় নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন, ব্যাপারটা এরকম কখনোই হয় না। প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমার জবাব, প্রতিষ্ঠানগুলি শেখ হাসিনার 15 বছরের প্রতিষ্ঠান ধ্বংসের ফলে, এটা আমার মতামত, বাংলাদেশকে 35 বছর ভুগতে হবে ধ্বংসমাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে। এটা এর চেয়ে একটু কম হতে পারে। মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা, আবার মানে 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 ডক্টর ইউনূস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আওয়ামী লীগরে ঠিকঠাক করতে, ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল। জানেন সম্ভবত কারণ যে ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন। জি, চিটাগাং ইউনিভার্সিটি। ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না, সমালোচনা করতে কিরকম নিজের মধ্যে লাগে। কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি, ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন, আমি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি? ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলো যদি খেয়াল করেন, উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি, আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই। এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন। আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু আমি মনে করি ইটস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি। কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে? ডক্টর ইউনূস সম্ভবত মনে করতেন একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে। আমেরিকানরা তো সবসময় তাই মনে করে, গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা করা যাবে না, এগুলো সব বলে। কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার 15ই আগস্ট আপনি কিন্তু কিচ্ছু করতে দেননি, সেটাই রাইট, এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না, সেটাই চলছে। কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে, সাগর ভাই তো বলেই দিল, কই তাদের তো ব্যান করি নাই, তাদেরকে তো সমাবেশ করতে নিষেধ করি নাই, চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তারটা, উনি পোস্টেড আউট হয়ে গেলেন, মানে আর এক দায়িত্বে চলে গেলেন। তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে। আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করব যে সেই পদ্ধতি কি, এটা ট্রায়াল এন্ড এরর দিয়ে হতে পারে। আমি মনে করি যতদূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো, আমি এটা প্রেফার করবো। এটা আমার ব্যক্তিগত চয়েস। ডক্টর ইউনূস যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি, যদি অন্য কিছু বোঝান তাহলে সেটা বলবেন। কিন্তু আমি মনে করি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নাই, গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নাই, গণতন্ত্রে কি 144 নাই, আছে তো। আপনি এগুলো চর্চা করেই
কন্ট্রোল করতে পারতেন। আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট সব বাতিল করে দেন, সেটা আমাদের সময় ছিল, কিন্তু এখন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না, অন্যান্য কাজ করতে পারছেন না। এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল। কেন? আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয়, অতখানি শিক্ষিত নয়। শেখ হাসিনা আবার বক্তৃতা করছে, তার মানে ওর কিছু হয়নি, তো ঠিকই আছে। কমন পিপল তো এরকম করে ধারণা করে, কিন্তু সাধারণত এরকমই হয়, পড়ে যাওয়ার পরে, পতন হবার পরে, পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে। ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলছে স্ট্রেংথ আছে। যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনূস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন, তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা। কেন? যে এই 15 বছরে যে দুঃশাসন, লুটপাট যা যা করেছে, তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না। তারা মানুষের কাছে কি নিয়ে আসবে? আমাকে ভোট দাও, আমি জনগণের পক্ষে আছি, তোমরা আমাকে সমর্থন করো। কেন? এই 15 বছরে আমি এই কাজ করেছি, ওরা ভুল বলছে, এটা তারা বলতে পারবে না। কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে, মানে যেমন তার পিওর যে 400 কোটি টাকা কামাই করছে, অথবা ধরো এই যে 2টা মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র 100 কোটি টাকার নিচে, উনি বলেছে লাগবে 400 কোটি টাকা। তারপরে কত বড় চোর উনি নিজে, এটা তো বোঝা যাচ্ছে, মানুষ কিন্তু বোঝে। এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যেতে পারে, কিন্তু তার সাথে সাথে একটা হলো সুশাসন, আর একটা হচ্ছে দক্ষ শাসন, যেটা নিয়ন্ত্রণও করতে পারে, যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে। নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না, কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন, কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন, কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে। ফলে হয়েছে কি, এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে, তো ওরাই কি আবার ফিরে আসবে? অনেকে ভাবছে এগুলো। এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন, আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন, জ্যাম কমাতে পারতেন। এবং আবার বলি, এখন তো আসলে পুলিশের ঘুষ টুস তো চলছে ভেতরে ভেতরে, শুরু হয়ে গেছে, খালি পুলিশের মধ্যে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এগুলো শুরু হয়েছে। এমনি মানা ভাই, এরকমও তো মানে তো আসলে শোনা কথাই, এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন? কথা তো শুনি বাজারে, কথা বাজারে শুনি। এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম, এটা একটা স্বীকৃতির মতো ব্যাপার হলে বেচারা একটু বিপদে পড়বে, তাদেরকে এটা ফেলতে চাই না, কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে পড়তে হবে। কে খাতির করতে যাবে বলেন? তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে। তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন, তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা, মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে, এটা তো একটা কথা না। দ্বিতীয় কথা, যদি আপনি আনলেনও, তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল, আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন, তারাই সব চালাতে যদি লাগে, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না, তাহলে কি করবে? উনি যখন নিজে বক্তৃতা করেন, ওই ওল্ড ইয়েদের বাদ দাও, তোমাদের নিজেদের করতে হবে, দ্যাট ইজ নট দি রাইট ওয়ে টু সে থিংস। বিকজ আপনি অভিজ্ঞ লোকজন ইয়ে না হলে তো, আপনি আছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস 84-85 বছর বয়সে, আপনাকে থাকতে হচ্ছে, আপনাকে আপনাকে একটু আমি ইয়ে করছি, কারণ আছে যে চ্যানেল 24-কে হ্যান্ড ওভার করার জন্য আমরা চ্যানেল 24 আসলে তাদের ওই যে টপ অফ দ্য আওয়ার নিউজের মধ্যে চলে যাবে। আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকতে চাই, সেই জন্য হচ্ছে চ্যানেল 24 নিশ্চয়ই তাদের বিজ্ঞাপন এবং অন্যান্য কিছুর জন্য আমরা চলে যাবে। আমরা আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইবো, এটা একটি শেষ বিষয়, আপনি তো কিন্তু এই বিষয়টি আবার রুমিন ফারহানাকেও জানতে চাইবো, সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে, দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে আমাকে নাড়া দিয়েছে। একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল, এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান। এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, তার মধ্যে মোদী সরকার একজন। আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না। আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব, অপতথ্য ছড়ানো, বনাম ভারতের পতাকা মারানো, সাবেক সামরিক কর্মকর্তাদের কলকাতা, বিহার, উড়িষ্যা দখলের হুমকি, এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি? আর ভারতীয় মিডিয়ার সার্কাস তো আছেই। মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই, কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইমলাইনে শুধু আসতে থাকে। এই জনৈক ময়ূক এই করেছেন, সেই করেছেন, লাভ দিয়েছেন, ঝাঁপ করেছেন। আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে, খুঁজলেও পাওয়া যায়, মানে এটা দেখতে হবে কেন, মানে আমি বুঝি না। কিন্তু মানা ভাই, আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন
বাংলাদেশ সফর এবং তার বক্তব্য। খালেদ এমনি এটা বলে না যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়া সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যায় না। আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ, তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে নিয়ে। তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল, কোথাও জায়গা দিতে পারে নাই, অর্থাৎ তাদের দেশে রাখতে পেরেছে। যখন শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনদিন ভুলবে না, ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি, সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না। কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে, জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে, আগের সেই হারানো সাম্রাজ্য ভারত ফিরে পাবে, আমার এটা মনে হয় না। মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি। তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না, কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার পরে আগরতলা সহ যা যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি, বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি, আমরা আমাদের কথা বলেছি। এবং এটা বুঝে গেছে এই 4 মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনোই। কিন্তু মানে ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে, তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না, এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কোর্ট রায় দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে। এবং আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর, মানে এটা কি দেখা যায় অ্যাবসলিউটলি প্রিজনার সে উনি এখানে। এটা তো আওয়ামী লীগের প্রোপাগান্ডা যে উনি এখানে খুব ভালো আছে, ভালো নাই উনি এখানে, ওনাকে বন্দি করে রাখা হয়েছে। আমি আপনার কথাই সত্যি মনে করি, কিন্তু এই যে হাতে যদি একটা মোবাইল থাকে সেটা দিয়ে একটা ভিডিও মেসেজ পাঠানো, এটা কোনো বিষয় না। এটা সবাই ভিডিও মেসেজও পাঠাতে পারতেছে না, তো কোথায় ভিডিও মেসেজ পাঠাইছে সে? এগুলি অডিও মেসেজ, ভিডিওটা লাগায় রাখে। সরি অডিও বলতে ভুলে গেছে আমার, অডিও ওটা তো করতেই পারেন। আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন, বক্তৃতা করছেন, দিজ আর রটেন থিংস। এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চায়, এইটা প্রকাশিত হয় কিনা এটা আবার সন্দেহ আছে। তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায়, এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে? আমরা সবসময় ভুল করেছি, আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে, আমাদের কাছে ওদের দায় কম না। এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে, সেটা তারা বোঝে। এবং সেইটাতে আমরা যদি পুরো অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না। সো কার্ড আমাদের কাছেও আছে। আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, আমি জানি না ব্যারিস্টার ফারহানা কি বলবেন, আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে, এটা আমার মনে হয় না। মানে ইন্ডিয়ান সরকারের, মানে ময়ূক বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি। এইটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আনতে চেষ্টা করছে, দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি। কারণ ওইটার মধ্যে কিন্তু হ্যাঁ এটাতে কিন্তু পাবলিক রেসপন্স করার সম্ভব ছিল। এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেমেয়েরা যেরকম করে বক্তৃতা করছে, এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা একটা, এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে। আমি খোঁজ করবার চেষ্টা করেছি, যদিও ওরকম করে আমি ইনক্লুড করি না, সেটা খারাপ দেখা যায়, কিন্তু আমি দেখেছি এরকম নয় এখন পর্যন্ত। ইন্ডিয়ানদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মান্না ভাই, কারণ ষড়যন্ত্র আপনি এটা সামনে নিয়ে আসছেন, এটা তার মনে হয় না থাকবে। আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছে জানতে চাই, ব্যারিস্টার ফারহানা এইটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে ভারতে উনি আছেন, ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যে কোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন, আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে? মানে এটা খুবই অস্বাভাবিক, এটা হবার কোনো সুযোগ নেই, ভারতও এটা খুব ভালোই বোঝে। কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু বলে ফেলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সেটা তারা আজীবন মনে রাখবে। এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি, কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণকর কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি, সেটাও শেখ হাসিনা দিয়েছে। শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে, কিংবা আশ্রয় না দিত, সেই 5ই অগস্টের কথা আমি বলছি, তাহলে কিন্তু ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোনো সরকার প্রধান করবে না ভবিষ্যতে। আচ্ছা এখানে খালি দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না, ইউনূস সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন। আর একটা জিনিস হচ্ছে যে মানে এই যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ, কিন্তু
এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না, এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায়। আচ্ছা, আমি ইউনূস সরকারের ভিতরের কেউ না, আমি জানি না ইউনূস সরকার কি করেছে, তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে 15 বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি। আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে, আমাদের খাদ্যমন্ত্রী কিংবা আমাদের কৃষিমন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ, কারণ আমাদের লোকেরা গরু চোরাচালানের সঙ্গে যুক্ত, সো এই জন্য তারা গুলি খেয়ে মরে, এটা ঠিকই আছে, এটা ভারতের কোনো সমস্যা না। আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার আপত্তির কারণে দিতে পারছে না, যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার শোতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে, রাজ্যের অনুমোদন লাগে না। কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যিই তো ভারতে কি করবে, মমতাই তো দিচ্ছে না, পশ্চিমবঙ্গের জন্য ভারত পারছে না। উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে। মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম, এই জায়গাগুলোতে আমার মনে হয়েছে অ্যাটলিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে। এবং দেখুন, প্রণয় ভার্মাকে ডেকে আনা, তলব করা, মানে সাদা বাংলায় তলব করা, এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই। এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল, নো, কিন্তু আমার তো একটা সত্তা আছে, স্বাধীন সত্তা, সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে, একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া, কিছু সম্মান আছে, তাই না? সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই, সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই, এইটুকুই। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নতজানু সরকার ভবিষ্যতে আর আসবে কিনা, এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত, যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম। এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ কালভার্ট আর ব্রিজ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো, একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না, মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন, এই জন্য তারা ট্যাক্স দিতে চায় না। খেয়াল করবেন এই দেশে কিন্তু কর জিডিপির অনুপাত সবচেয়ে নিচে, কারণ সে মনে করে ট্যাক্স দিয়ে আমার লাভ, ওই টাকাটাই গচ্ছা, আমি তো কোনো সেবা পাবো না, আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে, সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এমপি সাহেবের পিএস এর পা ধরতে হবে। এই কারণে কি হয়, আমরা সিস্টেমকে ভোট দেই। আমাকে একটু সময় দেন খালেদ ভাই, আমরা না সময় নাই, তাহলে আপনি 30 সেকেন্ডে শেষ করেন, আর সময় নাই আমাদের, আমরা পার হয়ে গেছি। জি, আমরা সিস্টেমকে ভোট দেই। হ্যাঁ, যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন, ওনার দলটা দাঁড়াতে পারছে না, কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না, মানে এই দল তো পার্ট অফ দ্য সিস্টেম হবে না। পার্ট অফ দ্য সিস্টেম যদি না হয়, তাহলে তার ঘরের টিনের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না, তার ওএমএস এর কার্ডটা হবে না, তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না। এই সব কারণে না মানুষ আসলে একটা মানে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে অ্যাকোমোডেট করতে থাকে। এই কারণে আমি 70, 50 বা 15 বছরের কথা বলছি। মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা, রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয়, এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয়, এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই। এইটা আসলে খুবই মানে সারফেস লেভেলে আছে। বেরসা ফারহানা, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট আর 30 সেকেন্ড নিব মান্না ভাই। সেটা হচ্ছে যে আজকে ব্যারিস্টার রুমিন ফারহানা কপালে টিপ দিয়ে এসছেন, তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল। আমরা কি একটু
হুম